Good morning, students. How are you? Hope you are all in the pink of health. I am Atanu Roy, and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আমরা দেখব যে অল অ্যাবাউট বোর্ড থিওরি। বোর্ড থিওরিতে কি বলছে, বোর্ড থিওরি সম্পর্কে সমস্ত কিছু আজকের ভিডিওতে শিখব। তারপরে কি দেখলাম, আমরা দেখলাম যে রাদারফোর্ড যিনি আছেন তিনি কিছু ভুল কনসেপ্ট তিনি দিয়েছিলেন। সেই কনসেপ্টগুলো কি কি, তিনি অ্যাটমের যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটিকে ভালো করে ডিসক্রাইব করতে পারেননি, এবং তিনি যে স্পেকট্রামগুলো, সেই স্পেকট্রামগুলোর কারেক্ট এক্সপ্লেনেশন করতে পারেননি। এই দুটোর কারণে সায়েন্টিস্ট বোর্ডকে আসতে হলো এবং তাকে কিছু থিওরি ডিসকভার করতে হলো, দেন এক্সপ্লেন করতে হলো। যে থিওরিগুলোর মধ্যে ফার্স্ট থিওরি বলছে এরকম। তো আজকে আমরা কি পড়ছি? আজকে আমরা পড়ছি অল অ্যাবাউট বোর্ডস থিওরি। অল অ্যাবাউট বোর্ডস থিওরি। ওকে, আজকে আমরা পড়বো অল অ্যাবাউট বোর্ডস থিওরি। তাহলে বোর্ডস থিওরিতে আমরা ফার্স্ট কি দেখলাম? বোর্ডস থিওরি বলছে এরকম যে ইলেকট্রনগুলো, এটা ধরো নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে সেন্ট্রালাইজড করে কি ঘুরছে? ইলেকট্রন। নিউক্লিয়াসকে সেন্ট্রালাইজ করে কি ঘুরছে? ইলেকট্রন। তাহলে এই যে অরবিটে ইলেকট্রনগুলো ঘুরছে, এই যে অরবিটে ইলেকট্রনগুলো মুভ করছে, আমরা জানি কি কোনো কিছু যদি কাজ করে, কোনো ওয়ার্ক ডান যদি হয়, সেক্ষেত্রে এনার্জি লস হয়। তাহলে এই ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে একটা সময় এসে এই নিউক্লিয়াসের গায়ে ধাক্কা দেবে। যদি তার এনার্জি লস হয়, তাহলে ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে এসে এখানে গিয়ে ধাক্কা দেবে। তাহলে অ্যাটমের যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটিটা এখান থেকে বোঝা যায় না। তাহলে ব্যাপার হলো এটা যে তাহলে বোর্ড কি বললেন যে এই কনসেপ্টটা তাহলে ঠিক নয়। রাদারফোর্ড এরকম বলে গেছেন, রাদারফোর্ডের মডেল অনুসারে এই কনসেপ্টটা ঠিক ক্লিয়ার করা যাচ্ছে না। তখন তিনি এর বেসিসে একটা থিওরি দিলেন। কি থিওরি দিলেন? থিওরি দিলেন এরকম যে নিউক্লিয়াসকে সেন্ট্রালাইজড করে ইলেকট্রনগুলো যখন ঘুরছে, কি বললাম? নিউক্লিয়াসকে সেন্ট্রালাইজড করে ইলেকট্রন যখন ঘুরছে, ইলেকট্রন যখন মুভ করছে, রোটেট করছে, ইলেকট্রন যখন ঘুরছে, তখন একটা নির্দিষ্ট নিয়ম মেনেই ঘুরবে। কিরকম করে? যে এখানে যদি কোনো একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের একটা মাস আছে, সেই ইলেকট্রনের একটা ভেলোসিটি আছে, এখান থেকে তার একটা রেডিয়াস আছে, দ্যাট ইজ mvr। এর ভ্যালুটা অবশ্যই nh/2π এর সরল গুণিতক হবে। যদি এই ইলেকট্রনটা এই কন্ডিশনটাকে ফলো করে, তবেই এই ইলেকট্রনটার পক্ষে সম্ভব এই অরবিটে ঘুরে বেড়ানোর। যদি এই ইলেকট্রনটা এই অরবিটকে ছেড়ে এই অরবিটে চলে আসে, তাহলে এই ইলেকট্রনের পক্ষে কখনোই সম্ভব নয় mvr = nh/2π কে ফলো করার। আর যখন এই ইলেকট্রনটা এই অরবিটে ঘোরার সময়, এর আগের অরবিট, যে অরবিটে ঘুরছে তার ঠিক আগে অরবিটে, এই অরবিটে ঘোরার সময় যদি এই ফর্মুলাটাকে ফলো করতে না পারে, তাহলে বোর্ড থিওরি বলছে এখানে ভ্যালিড হবে না। কারণ ইলেকট্রন কেবলমাত্র সেই অরবিটেই ঘুরবে যেখানে mvr = nh/2π হবে। আর এই ইলেকট্রনটা তার অরবিটকে, সেটা আগের অরবিটে যদি ঘোরে, ধরে নাও এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 52 বা 52 পিকোমিটার। যদি এই ইলেকট্রনটার ইচ্ছে হয় আমি এই 51 পিকোমিটারে গিয়ে ঘুরবো, তাহলে সেই 52 পিকোমিটারে হওয়া mvr = nh/2π কে ফলো, সেই ইলেকট্রনটা কখনোই 51 পিকোমিটারে গিয়ে mvr = nh/2π কে ফলো করতে পারবে না। তাহলে সেই অরবিটে ইলেকট্রনটা ঘুরবে না। তাহলে ইলেকট্রনটা ঘুরবে কোন পথে? যেখানে mvr = nh/2π হবে। এটা হচ্ছে বোর্ডের ফার্স্ট ল। m কি? m হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন। v কি?
ভি হলো ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন, আর কি, আর মিনস দ্য রেডিয়াস। ওকে, n কি, it means it's integer, that means 1 2 3 4 5 6 principal quantum number, and h means Planck constant. The value of Planck constant is 6.6 into 10 to the power minus 27. ওকে, তাহলে এই ভ্যালুটা যদি দেখি তাহলে এটা হচ্ছে h এর ভ্যালু এন্ড 2 পাই এর ভ্যালু 3.14। তাহলে এই ভ্যালুটা বসিয়ে আমি কি করতে পারি, আমি এই এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই কে ফলো করতে পারি। তাহলে সবকটা জানা গেল কোন কোনটা কি ডিনোট করছে। তাহলে এটাই বলা হলো যে ফার্স্ট লতে ইলেকট্রনকে নিউক্লিয়াসকে সেন্ট্রালাইজ করে ইলেকট্রনগুলো সেই পথে ঘুরবে যেখানে এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই হবে। সেকেন্ড থিওরি বলছে এই ইলেকট্রনগুলো এই অরবিটে ঘোরার সময় at that time ইলেকট্রন না এনার্জি লস করবে না এনার্জি গেইন করবে। তার মানে এই অরবিটগুলো তিনি নাম দিয়ে দিলেন স্টেশনারি অরবিট। কি অরবিট? স্টেশনারি অরবিট, যাকে বলা হয় সুস্থির কক্ষপথ। তার মানে এই ইলেকট্রনগুলো এই কক্ষপথে ঘোরার সময় একটা স্টেশনারি অরবিটে ঘুরছে। কেন স্টেশনারি অরবিট বলা হচ্ছে? কারণ এই ইলেকট্রনগুলো এই কক্ষপথে ঘোরার সময় না এনার্জি গেইন করছে না এনার্জি লস করছে। এইবার সাপোজ এই ইলেকট্রনটার ইচ্ছা হলো যে তার এইখান থেকে এখানে, ধরে নাও এই স্টেটটাকে আমরা বলছি গ্রাউন্ড স্টেট, এটাকে বলছি গ্রাউন্ড স্টেট, আর এর ঠিক উপরে এই স্টেটটাকে বলা হচ্ছে আপার স্টেট বা এক্সাইটেড স্টেট। আপার স্টেট বা এক্সাইটেড স্টেট। তো ইলেকট্রনগুলোর গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে, মানে একটা ইলেকট্রন যদি গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যেতে চায় তাহলে তাকে কি করতে হবে? এনার্জি কালেক্ট করতে হবে, এনার্জি গেইন করতে হবে। তো এই গ্রাউন্ড স্টেটে থাকা ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে যেতে পারবে। আর যদি কোনো ইলেকট্রনের ইচ্ছা হয় যে এখান থেকে এখানে নেমে আসবে, এখানে যেতে গেলে এনার্জি কালেক্ট করতে হবে। যদি কারোর ইচ্ছা হয় এখান থেকে এখানে নেমে আসবে, তাহলে সেক্ষেত্রে তাকে এনার্জি লস করতে হবে। এই তিনটে থিওরি, এটা কার থিওরি? এটা প্ল্যাঙ্কের থিওরি থেকে নেওয়া হয়েছে। কারণ তাহলে এখানে ধরে নাও এটা হচ্ছে তোমার E1, এটা হচ্ছে E1, এটা হচ্ছে ধরো E1, রাইট? এটা হচ্ছে E2, তাহলে এ কি হলো? E2 মাইনাস E1, E2 মাইনাস E1 মানে কি? ডেল E। এই ডেল ইটা কার সাথে সমান হবে? ডেল ইর ভ্যালুটা বলছে H নিউর সাথে সমান। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এই হচ্ছে তিনটে কনসেপ্ট। একটা কি বলছে? নিউক্লিয়াসকে সেন্ট্রালাইজ করে ইলেকট্রন ঘুরছে, নিউক্লিয়াসকে সেন্ট্রালাইজ করে ইলেকট্রনগুলো সেই অরবিটে ঘুরবে যে অরবিটে mvr equal to nh by 2 pi কে ফলো করবে। সেকেন্ড ল বলছে ইলেকট্রনগুলো রোটেশন করার সময়, নিউক্লিয়াসকে সেন্ট্রালাইজ করে রোটেশন করার সময় কখনোই এনার্জি গেইন বা লস করবে না। থার্ড লতে বলছে যদি কখনো ইলেকট্রন চায় যে তার অরবিটকে চেঞ্জ করে অন্য আর একটা অরবিটে জাম্প করবে, তাহলে তাকে এনার্জি গেইন করতে হবে। যদি চায় সে এই যে আপার অরবিটে বা এক্সাইটেড অরবিটে আছে সেখান থেকে গ্রাউন্ড অরবিটে ফিরে আসবে, তাহলে তাকে এনার্জি কি করতে হবে? লস করতে হবে। আপার টু লোয়ার নামলে লস করতে হবে, লোয়ার টু আপার গেলে তাকে গেইন করতে হবে। প্রত্যেকটা ইলেকট্রন চায় গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ইলেকট্রন চাই তার গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে, কারণ গ্রাউন্ড স্টেট হচ্ছে কি একটা স্টেবল স্টেট। গ্রাউন্ড স্টেট কেন স্টেবল স্টেট? তোমাকে যদি ধরো একটা ছাদের যে ফাঁকা ছাদগুলো হয় না, সেই ফাঁকা ছাদের যদি একদম ধারে দাঁড় করিয়ে দেওয়া হয়, ধরো 3 তলা বা 4 তলা ছাদের ধারে দাঁড় করে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে ভয়ঙ্কর হবে। তুমি চাইবে যে ওই যদি ইট দিয়ে ঘেরা থাকে বলে কার্নিস, ওখান থেকে যদি নিচে থাকে তাহলে তোমার স্টেবল থাকছো। ওটা যদি উপরে উঠে যাও বা ব্যালেন্স করে নিজেকে রাখো, তাহলে সেটা হচ্ছে তোমার এক্সাইটেড স্টেট। তাহলে এক্সাইটেড স্টেটে সবসময় নিশ্চয় থাকতে চাইবে না, ওখান থেকে কিছুটা সরে দাঁড়াতে চাইবে, নেমে যেতে চাইবে, ভয় লাগবে ওখানে। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হয় এক্সাইটেড স্টেট। কারণ আমরা কেউই এক্সাইটেড স্টেটে থাকতে চাই না, আমরা সবসময় গ্রাউন্ড স্টেটে থাকতে চাই। ইলেকট্রনও তাই, কখনো এক্সাইটেড স্টেটে থাকতে চায় না, গ্রাউন্ড স্টেটে থাকতে চায়। সেই খেলাগুলো হয় না যে এইদিকে একটা পিলার পোতা আছে, এদিকে একটা পিলার পোতা আছে, এদিক থেকে এদিকে একটা মানে দড়ি আছে, সেই দড়ির উপর দিয়ে হেঁটে 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 যাচ্ছে। ওই যে দড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই সময় কি ওটা এক্সাইটেড স্টেটে আছে।
সবসময় কি ওটা দিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে ওটা গ্রাউন্ড স্টেটে আসতে হবে, নর্মাল কন্ডিশনে আসতে হবে, তাহলে ও নর্মাল কন্ডিশনে আসতে চাইবে। সেরকমই ইলেকট্রনও চায় না যে এক্সাইটেড স্টেটে থাকি, ও চাইবে গ্রাউন্ড স্টেটে ফিরে আসি, আর গ্রাউন্ড স্টেটে ফিরে আসার সময় তাকে কি করতে হবে, এনার্জি লস করতে হবে। গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে গেলে এনার্জি গেইন করতে হবে, দ্যাটস অল। এবার চলো এখান থেকে কিছু শিখবো, ঠিক আছে? এখান থেকে কিছু শিখবো, কি শিখবো? ধরো নিউক্লিয়াসকে সেন্টারাইজ করে ইলেকট্রনটা ঘুরছে। ইলেকট্রনটা ঘুরলে ইলেকট্রনটার এই দিকে একটা ফোর্স কাজ করবে আর এই দিকে একটা ফোর্স কাজ করবে, বুঝে না? দুটো ফোর্স কাজ করবে। এই ভেতরে যে ফোর্সটা কাজ করে এই ফোর্সটাকে বলা হয় অভিকেন্দ্র বল। কি বলা হয়? অভিকেন্দ্র বল। আর এইদিকে একটা ফোর্স কাজ করে, এটাকে কি বলা হয়? অপকেন্দ্র বল। মানে নিউক্লিয়াসকে সেন্টারাইজ করে ইলেকট্রন ঘুরছে, এইদিকে ঘোরার সময় এর সাথে একটা ফোর্স কাজ করে, এর সাথে একটা ফোর্স কাজ করে, আর এইদিকে একটা ফোর্স কাজ করে। এই ইলেকট্রনটা যখন এখানে যায় এইভাবে ফোর্স কাজ করে, আর এইদিকে একটা ফোর্স কাজ করে। এখানে যখন ঘুরতে ঘুরতে এরকম করে ইলেকট্রন এখানে এলো, তখন এর সাথে একটা ফোর্স কাজ করে, আর এইদিকে একটা ফোর্স কাজ করে, বা এইদিকে একটা ফোর্স কাজ করে। এখানে এলো এদিকে একটা, এদিকে একটা, এখানে এলো এদিকে একটা, এদিকে একটা, এখানে এরকম করে একটা অপকেন্দ্র বল, একটা অভিকেন্দ্র বল, দুই ধরনের ফোর্স এখানে কাজ করে। ওকে, ঠিক আছে। এই যে অভিকেন্দ্র বল, এই অভিকেন্দ্র বলের ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। কোথা থেকে পেলাম? কুলম্বের সূত্র থেকে, বুঝে না? জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। জেড ইটা কি? জেড ইটা ধরে নাও এটা হচ্ছে জেড ই, এটা হচ্ছে জেড ই। ওকে, আর এটা হচ্ছে শুধু ই। কুলম্ব কি বলে গেছিল? কুলম্ব বলে গেছিল যখন দুটো আধান থাকবে সেই দুটো আধানের গুণফলের সাথে ফোর্সটা হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর তাদের মধ্যে যে ডিসটেন্সটা থাকবে এটা ধরে নাও ওই ডিসটেন্সটার সাথে কি হবে? তার স্কোয়ারের ব্যস্তানুপাতিক। তাহলে আমি অভিকেন্দ্র বল কি বলতে পারি? জেড স্কোয়ার, মানে এটার সাথে এটা গুণ, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, অভিকেন্দ্র বল। বুঝতে পারলে? আর অপকেন্দ্র বল কি হবে? অপকেন্দ্র বল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে অপকেন্দ্র বল। ঠিক আছে, তাহলে এটা একটা ফোর্স, এটাও একটা ফোর্স, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো? জেড স্কোয়ার সমান এম ভি স্কোয়ার। তাহলে কি হলো? জেড স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হয়ে গেল এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পাবে আর আর কেটে দিচ্ছি, তাহলে এখানে একটা আর পড়ে থাকলো। তাহলে এখানে কি পেলাম? এম ভি স্কোয়ার আর সমান জেড স্কোয়ার, বা ভি স্কোয়ার আর সমান জেড স্কোয়ার বাই এম। তাহলে এখানে কি পেলাম? ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর। দেখো ঠিক আছে কিনা? অভিকেন্দ্র বল এখানে, অপকেন্দ্র বল এখানে, তাহলে অভিকেন্দ্র বলের সাথে অপকেন্দ্র বল সমান হবে, তাহলে কি হয়ে যাবে? জেড স্কোয়ার বাই স্কোয়ার। আর বোর থিওরি ফার্স্ট ল আমরা কি শিখেছি? ফার্স্ট ল থেকে শিখেছি এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। এখান থেকে যদি করি তাহলে ভি ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই এম আর। এটাকে যদি ভি স্কোয়ার করে দিই তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো তার সব কটা স্কোয়ার, তার মানে এন স্কোয়ার এইচ স্কোয়ার 2 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, সবকটাকে স্কোয়ার করে দিলাম। তাহলে এইটা বোর থিওরি থেকে পাচ্ছি, এটা অভিকেন্দ্র বল অপকেন্দ্র বলকে ইকুয়াল করে পাচ্ছি। তাহলে এখানে একটা ভি স্কোয়ার এর ভ্যালু পেয়েছি, এখানে একটা ভি স্কোয়ার এর ভ্যালু পেয়েছি, এই ভি স্কোয়ার এটাও ভি স্কোয়ার, তার মানে এই দুটো ভ্যালু ইকুয়াল হবে। তাহলে তাই যদি বসানো হয় তাহলে কি হচ্ছে? জেড স্কোয়ার বাই এম আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার।
দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখান থেকে আমি কি বার করব, এখান থেকে এম আর এম কেটে গেল, তাহলে এখানে এম পড়ে থাকলো, এখানে আর 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 কেটে গেল, তাহলে আর পড়ে থাকলো। তাহলে এটাকে এখানে নিয়ে যাচ্ছি, এটাকে এখানে নিয়ে আসছি, তাহলে কি হলো এম আর, বা শুধু আর নিয়ে যাচ্ছি, আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। দেখো আর ইজ ইকুয়াল টু, মানে এই আরটা সমান, এই আরটা বার করছি, আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। আমি লিখতে পারি, তাহলে এটা একটা বোর থিওরিতে ব্যাসা, মানে রেডিয়াসটা ক্যালকুলেশন, এই রেডিয়াসটা ক্যালকুলেশন করার একটা ফর্মুলা পেয়ে গেলাম। আর ইজ ইকুয়াল টু কি হলো এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার। আচ্ছা এখানে 2 স্কোয়ার মানে 4 আছে, তাহলে এখানে 4 হবে একটা, এখানে একটা 4 হবে, তাহলে এখানেও একটা 4 হবে, এখানে একটা 4, এখানেও 4 হবে। তাহলে এখান থেকে কি পেলাম, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, এম স্কোয়ার এম জেড স্কোয়ার। ঠিক আছে, রেডিয়াস ক্যালকুলেশন করতে পারলাম। এবার দেখো এন এর ভ্যালু যদি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, ফর হাইড্রোজেন, ফর হাইড্রোজেন যদি দেখা হয়, ফর হাইড্রোজেন যদি দেখা হয়, তাহলে এই এন এর ভ্যালু 1, তাহলে 1 স্কয়ার। এইচ এর ভ্যালু আমাদের 6.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27, আমাদের ভ্যালুটা মুখস্থ আছে, রাইট? সিজিএস এ করছি বলে 4 গেল, পাই এর ভ্যালু জানি 3.14, এম এর ভ্যালু জানি 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস, দেখো সবকটা ভ্যালু কিন্তু বসাচ্ছি, রাইট? এম মানে কি মাস অফ ইলেকট্রন, 10 টু দি পাওয়ার মাইনাস 28 গেল। এবার হাইড্রোজেনের জেড কত, 1, তাহলে আবার কি বসবে ই, মানে চার্জটা, চার্জ কত হয় 4.8 ইনটু 10 টু দি পাওয়ার, দেখো এখানে কি আছে চার্জ অফ ইলেকট্রন, তাহলে 10 টু দি পাওয়ার কি হয় -10, কিন্তু স্কয়ার আছে, তাহলে 10 টু দি পাওয়ার -10 এর স্কয়ার। এই ভ্যালুটা যদি, এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, হাইড্রোজেনের ক্ষেত্রে রেডিয়াস কত সেটা পেয়ে যাব 1 নম্বরের কক্ষপথের ক্ষেত্রে। বুঝতে পারলে? এই ভ্যালুটা বেরোবে, এই ভ্যালুটা বেরোবে 0.529 অ্যাংস্ট্রম, R1 এর ভ্যালু। দেখো বুঝতে পেরেছো না? হবে, চলো এখান থেকে আমি R1 এর ভ্যালু পেয়ে গেছি, রাইট? তাহলে ক্যালকুলেশন করে কি পেলাম, R1 এর ভ্যালু পেলাম কত, 0.529 অ্যাংস্ট্রম। ঠিক আছে, R1 এর ভ্যালু কত পেলাম, 0.529 অ্যাংস্ট্রম। আচ্ছা তাহলে যদি কখনো আর এন কতবার করতে পারে, মানে এন তম কক্ষপথের ক্ষেত্রে ব্যাসার্ধ কতবার করতে পারে, তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে কি করব, এন তম কক্ষপথের ক্ষেত্রে আর এন এর ভ্যালু কত পেয়েছিলাম, এন স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার, এটা পেয়েছিলাম 4 পাই স্কয়ার এম জেড, পাই স্কয়ার এম জেড স্কয়ার। R1 এর ভ্যালু কত পেয়েছিলাম, R1 ভ্যালুটা না একদম ফর্মুলাটা বসিয়ে, এর ভ্যালু 1, তাহলে এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার, এই ভ্যালুটা পেয়েছিলাম, ভাগ করে দাও Rn বাই R1, তাহলে কি হলো n স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার ইনটু, এটা উল্টে গেল, তাহলে কি হলো 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার বাই এইচ স্কয়ার, এইচ স্কয়ার কেটে গেল, এখানে 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার, 4 পাই, এটা পুরোপুরি কেটে গেল,
তাহলে কি পড়ে থাকলো আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর ওয়ান, আর ওয়ান এর ভ্যালু আমরা জানি এটা, তাহলে আর এন ইজ ইকুয়াল টু করতে পারবো এন স্কোয়ার ইন্টু আর ওয়ান এর ভ্যালু 0.5299 অ্যাংস্ট্রম। তাহলে এটা আমার একটা রিলেশন গেল। যদি এন তম কক্ষপথের ব্যাসার্ধ বলতে বলে তাহলে জাস্ট এন এর ভ্যালুটা বসিয়ে দিয়ে এটার সাথে ক্যালকুলেশন করলেই যা বলবে সেই কক্ষপথের ব্যাসার্ধ পেয়ে যাবো। যদি এখানে বলে 5 আর 5 কত হবে, 5 বললে তাহলে এটা 5 স্কোয়ার ইন্টু 0.529 বসিয়ে দেবো। আর ইউনিটটা দেখো, দেখো এখানে রিলেশনও পেয়ে গেলাম যে আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর ওয়ান। বোঝা গেছে কিনা দেখো, বোঝা গেছে কিনা দেখো। এইভাবে কি করা যেতে পারে, এইভাবে যদি দেখা যায় এইভাবে ক্যালকুলেশন করা হয় তাহলে এখান থেকে ব্যাসার্ধের, এনার্জির, ভেলোসিটির, রিডবার্গের ভ্যালু ক্যালকুলেশন করা যায়। এবং এই যে ভ্যালুগুলো ক্যালকুলেশন করেছে, যেমন ধরো এনার্জি পেয়েছে 13.6 ইউনিট, তেমন পেয়েছে ধরো রিডবার্গের ভ্যালু, আর এর ভ্যালু, এই সমস্ত ভ্যালু দেখা যাচ্ছে বোর যা ক্যালকুলেশন করেছেন তা একদম ঠিক। এই জন্য বোরের যা থিওরি, সেই বোরের থিওরি কি পেয়েছে, সফল হয়েছে। কিন্তু বোর এই যে সমস্ত থিওরিগুলো আবিষ্কার করে গেছে সেগুলো হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে আবিষ্কার করেছে বা ডিসকভার করেছে। তো এই তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে এইগুলো ভ্যালিড, অন্য কোনোগুলো নয়, এটা একটা ডিমেরিট গেল। আর সেই সময় জিম্যান বা স্টার্ক এফেক্ট মানে চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে কোনো আমাদের কনসেপ্ট ছিল না, তাহলে সেক্ষেত্রে সেটা সম্পর্কে কোনো রকম ডিসকাস করা হয়নি, এটাও একটা ডিমেরিটস। আর হচ্ছে যে এই বোরের যে থিওরি সেটা অলওয়েজ 2 ডাইমেনশনালের উপর ডিসকভার করা হয়েছে, কিন্তু বর্তমান দিনে দেখা যাচ্ছে প্রত্যেকটা 3 ডাইমেনশনাল। তাই 3 ডাইমেনশনালের ক্ষেত্রে তার ব্যাখ্যা কি হবে, এক্সপ্লেনেশন কি হবে, সেটা তার এ থেকে মানে তার থিওরি থেকে পাওয়া যায় না। আর হচ্ছে বোর থিওরি হাইজেনবার্গের প্রিন্সিপালকে মেনে চলে না। হাইজেনবার্গ কি বলেছিল, অ্যাট এ টাইম কখনোই সম্ভব নয় রেডিয়াস আর ভেলোসিটিকে একসাথে ক্যালকুলেশন করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেডিয়াস, ভেলোসিটি সব একসাথে ক্যালকুলেশন করা যায় বা তিনি করেছেন, সেটা সম্ভব নয়। তাহলে তিনি হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালেরও এগেনস্টে কথা বলেন। তিনি জিম্যান স্টার্ক এফেক্ট ব্যাখ্যা করতে পারেন না। তিনি কেবলমাত্র হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে তার ফর্মুলাগুলোকে ভ্যালিড করান। তিনি ওই 2 ডাইমেনশনালের উপর কাজ করেন, 3 ডাইমেনশনালের উপর কোনো কনসেপ্ট পাওয়া যায় না। এইগুলো গেল সমস্ত কিছুই বোর থিওরির ডিমেরিটস। ওকে, তো আমরা এখান থেকে কি পেলাম, এখান থেকে বোর থিওরি পেলাম। বোর থিওরির কেন তিনি এত সফল হয়েছিলেন সেই লজিকগুলো পেলাম। কারণ তিনি এনার্জি ক্যালকুলেশন করেছিলেন ফার্স্ট অরবিটের জন্য, একদম ঠিক। তিনি 0.529 অ্যাংস্ট্রম দেখিয়েছিলেন, একদম ঠিক। তিনি রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু দেখিয়েছিলেন, একদম ঠিক। তিনি যে ভ্যালুগুলো ক্যালকুলেশন করেছেন সেগুলো ঠিক, সেগুলো তার সফলতার কারণ। তিনি ডিমেরিটস কি সেগুলো দেখলাম। ডিমেরিটস হচ্ছে তিনি হাইজেনবার্গ মানেননি, প্রিন্সিপালকে এগেনস্টে ছিলেন, জিম্যান স্টার্ক এফেক্ট ব্যাখ্যা করেননি, 2 ডাইমেনশনাল ক্ষেত্রে বলেছিলেন, 3 ডাইমেনশনাল ক্ষেত্রে বলেননি, তিনি হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে বলেছিলেন, অন্য কোনো কিছু ক্ষেত্রে বলেননি। এগুলো গেল কিন্তু তার ডিমেরিটস। ঠিক আছে, এটা গেল অল অ্যাবাউট বোর থিওরিজ। এখান থেকে আমরা ভেলোসিটিও ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, আমরা কি জানি v is equal to nh by 2 pi mr, এটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে যদি r বার করি, আর ওখান থেকে কি পেয়েছিল, r is equal to n square h square by 2 pi square m z square। দেখো এটা পেয়েছিলাম m z square, এটা 4 হবে, আর উপরে ইটাই মাথায় আছে, 4 pi square m z square। তাহলে একটা কাজ করি না,
এই আরটাকে আলাদা করে দিই, তাহলে কি হলো v ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই m ইনটু 1 বাই r। আর এর ভ্যালু তো জানি, তার মানে এটা উল্টে যাবে কারণ 1 বাই এটা আছে, তাহলে nh বাই 2 পাই m ইনটু 4 পাই স্কয়ার m z স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার। এখানে nh কেটে গেল, তাহলে এখানে একটা nh পড়ে থাকলো, 2 পাই m কেটে গেল, এখানে 2 পড়ে থাকলো, m কেটে গেছে, পাই একটা কেটে গেছে, তাহলে পাই পড়ে থাকলো। তাহলে এখান থেকে v কত পেলাম, v পেলাম 2 পাই m স্কয়ার m স্কয়ার z, 2 পাই z স্কয়ার m নেই, 2 পাই z স্কয়ার বাই nh। এখান থেকে আমরা v টাকেও ক্যালকুলেশন করে নিতে পারলাম, কি পেলাম 2 পাই z স্কয়ার বাই nh। এখান থেকে v টাকেও ক্যালকুলেশন করে নিতে পারলাম। দেখো এইবার যদি এক নম্বরের ক্ষেত্রে দেখি, এটা কি গেল, এটা গেল n এর জন্য, এটা হচ্ছে vn এর জন্য। v1 এর জন্য কি দেখবো, v1 এর জন্য এখানে এর ভ্যালুটা 1 বসবে, তাহলে v1 এর জন্য কি হয়ে যাবে 2 পাই e স্কয়ার z, 2 পাই e স্কয়ার z বাই n এর ভ্যালু 1, তাহলে এখানে h গেল, তাহলে এটা গেল v1 এর ভ্যালু, এটা গেল vn এর ভ্যালু, ডিভাইড করে দিই vn বাই v1, vn বাই v1, তাহলে vn এর ভ্যালু কি হচ্ছে 2 পাই e স্কয়ার z বাই nh ইনটু এটা উল্টে গেল, তাহলে কি হলো h বাই 2 পাই e স্কয়ার z, 2 পাই স্কয়ার z, 2 পাই স্কয়ার z কেটে গেল, এখানে h আর h কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো vn বাই v1 ইজ ইকুয়াল টু 1 বাই n। যদি vn ক্যালকুলেশন করতে হয়, তাহলে 1 বাই n ইনটু v1, এইটা পড়ে থাকলো এর ফর্মুলা। তাহলে যদি v1 এর ভ্যালু আমরা জানি, যদি v1 এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করতে পারি, এখানে ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে পাই এর ভ্যালু, এর ভ্যালু, z এর ভ্যালু, h এর ভ্যালু, এই সমস্ত কিছু ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে যদি এর মান v1 এর মান ক্যালকুলেশন করতে পারি, তাহলে এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে এই ক্ষেত্রে vn is equal to 1 by n into এটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা বসিয়ে দিলেই আমার কি চলে আসবে, velocity of nth, বা velocity for nth। বুঝা গেল? This is the relation between vn and v1 with the help of Bohr theory। দেখো লিখে নাও ঝট করে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করতে পারি, রিডবার্গের মানে বোর থিওরিকে কাজে লাগিয়ে আমরা রিডবার্গের এখান থেকে দেখো ভি এর ক্যালকুলেশনও করে নিলাম, রিডবার্গের ক্যালকুলেশনও করতে পারি। চলো রিডবার্গের ক্যালকুলেশন দেখি, রিডবার্গের ক্যালকুলেশন দেখি। আমরা কি শিখেছি, প্ল্যাঙ্ক কি শিখেছে, এইচ নিউ সমান হচ্ছে e2 মাইনাস e1, এটা প্ল্যাঙ্ক শিখিয়েছে। এবার e2 কে কি লিখতে পারি, e এর ভ্যালু মনে রাখবে 2 পাই, e এর ভ্যালু মনে রাখতে মানে e2 ভ্যালু হচ্ছে 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4, 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4, বুঝতে পারলে, 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই n2 স্কয়ার h স্কয়ার, এটা গেল এর ভ্যালু। ওকে, দেন মাইনাস হচ্ছে e2 এর ভ্যালু এখানে বসালাম, এটা মাইনাস এই u1 এর ভ্যালু, এটা শুধু এখানে n1 হবে, তাহলে কি পড়ে থাকলো 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই n1 স্কয়ার h স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এই গোটা ভ্যালুটা এদিকে এলো, তাহলে কি হলো 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 n1 স্কয়ার h1 স্কয়ার h স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছিল মানে এটা এদিকে নিয়ে এলাম, এটা এদিকে গেল, তাহলে এটা পড়ে থাকলো 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 n2 স্কয়ার h স্কয়ার। এই ভ্যালুটা কার পেলাম, এটা পেলাম e2 মাইনাস e1 h নিউ, মানে e2 মাইনাস e1 এর h নিউ ভ্যালু পেলাম এটা। তাহলে h নিউ ইজ ইকুয়াল টু, এখান থেকে কমন নি কি যাচ্ছে 2 পাই h স্কয়ার কমন যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4, এখানেও h এখানেও h, তাহলে h স্কয়ার কমন, তাহলে এখানে পড়ে থাকলো 1 বাই
n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার হচ্ছে h এই দিকে নিয়ে চলে গেলাম আর ল্যামডা মানে কি হচ্ছে c বাই নিউ মানে কি c বাই ল্যামডা h টাকে এই দিকে নিয়ে গেলাম কি পেলাম 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই h এর কিউব সমান হচ্ছে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার c টাকে আমি এদিকে নিয়ে এলাম তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু পড়ে থাকলো 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 c টাকে এদিকে নিয়ে এলাম তাহলে c h এর কিউব 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার দেখো c h এর কিউব এখানে চলে এলো বোঝা গেল এই যে জিনিসটা এলো এখান থেকে এই জিনিসটা এলো এটাকে বলা হয় রিডবার্গ ভ্যালু বা রিডবার্গ কনস্ট্যান্ট তাহলে তাহলে এখান থেকে কি পাবো 1 বাই ল্যামডা সমান হচ্ছে 1 বাই ল্যামডাকে বলা হয় নিউ বার তাহলে নিউ বার ইজ ইকুয়াল টু r ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার এখান থেকে এই r এর ভ্যালুটাকে ক্যালকুলেশন করতে পারবো কি করে r সমান কি r সমান হচ্ছে 2 পাই m e টু দি পাওয়ার 4 m e টু দি পাওয়ার 4 পাই স্কয়ার আছে পাই স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই c h এর কিউব কার ভ্যালু জানি না পাই এর ভ্যালু জানি 3.14 m এর ভ্যালু জানি ইলেকট্রনের চার্জ জানি c3 into 10 to the power 8 h এর ভ্যালু জানি সব ভ্যালু কটাকে বসিয়ে দিয়ে এর একটা ভ্যালু মানে ক্যালকুলেশন করা যাবে সেটা হচ্ছে 109737 109737 এটা হলো রিডবার্গের ভ্যালু তাহলে নিউ বার সমান হচ্ছে এটা এখান থেকে আমরা কি করতে পারবো রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু ক্যালকুলেশন করতে পারবো ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাকলো এটা হচ্ছে অল অ্যাবাউট বোর্ড থিওরি সমস্ত বোর্ড থিওরি সম্পর্কে দেওয়া হলো এগুলো এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে নিউমেরিক্যালস সলভ করা যেতে পারে সো থ্যাংক ইউ কিপ স্টাডিং টেক কেয়ার অফ ইউর হেলথ পড়তে থাকো এবং এর পরবর্তীকালে বোর্ড থিওরি পরবর্তী এই চ্যাপ্টার যত ইম্পর্টেন্ট থিওরি এবং তার কনসেপ্ট আছে সেগুলো আস্তে আস্তে দিতে থাকবো থ্যাংক ইউ কিপ স্টাডিং